আসলে মায়ের চোখের দিকে দেখছিলাম, তো দাদা বিশ্বাস করবে না, আমার কিছুক্ষণের মধ্যে না এটা মনে হলো যে মায়ের এই চোখটা না আসল। আমার মনে হচ্ছে যে মা আমার দিকেই দেখছে, মা আমার দিকে তাকিয়ে আছে। এরকম আমি নিজের জীবনে কখনোই ফিলই করিনি যে একটা মূর্তির মধ্যে একটা প্রাণ আছে। আর আমার ঠিক এমন মনে হচ্ছিল যে আমি এনার সাথে আমার সম্পর্ক আজকের নয়, মানে দুর্গা মার সাথে বা এই শক্তিটার সাথে আমার সম্পর্ক আজকের নয়, এই সম্পর্ক অনেক পুরনো। আমি ভেতরে একটা পাওয়ার ফিল করছি নিজে। তুমি হয়তো এই মুহূর্তে অনেক কষ্ট পাচ্ছ, কিন্তু তুমি জানো না যে তোমার ভেতরে অনেক শক্তি আছে। তুমি ভেতর থেকে অনেক পাওয়ারফুল। ভগবান তোমার ভেতরেই আছে। এই বিষয়টা আমরা বেশিরভাগ মানুষই বুঝতে পারি না। আমরা ভগবানকে বাইরে খুঁজে বেড়াই, কিন্তু আমরা জানি না যে উনি আমাদের ভিতরে ছিলেন, আছেন আর সারা জীবন থাকবে। উনি আমাদের অনেক শক্তি দিয়েছে, কিন্তু আমরা নিজেই নিজের শক্তির ব্যাপারে বুঝতে পারি না, নিজের ইনার ভয়েস শুনতে পারি না। তাই অনেক সময় ইউনিভার্স তোমার লাইফে কিছু এমন মানুষকে পাঠায় যে মানুষটা তোমার জীবন পাল্টে দেয়। অনেক সময় সেই মানুষটা আসে একটা ভালো রূপ ধারণ করে, তোমাকে কিছু একটা কথা বা কিছু একটা এমন জিনিস অজান্তেই শিখিয়ে দিয়ে যাবে যেটা তোমার লাইফ পাল্টে দেবে। বা অনেক সময় সেই মানুষটা তোমার জীবনে আসবে আর এসে তোমাকে এমন কিছু কষ্ট দেবে যে কষ্ট তোমার জীবন সম্পূর্ণ পাল্টে দেবে। তুমি সেলফ রিয়েলাইজেশন করতে পারবে, তোমার ইনার ভয়েসটা শুনতে পারবে, তুমি বুঝতে পারবে যে তোমার ভেতরে অনেক শক্তি আছে। ইউ হ্যাভ ইমেন্স অফ পাওয়ার ইনসাইড ইউ। ভগবান তোমার ভেতরেই আছে। আর এই জিনিসটা যতক্ষণ না আমরা রিয়েলাইজ করব, ইউনিভার্স আমাদের কিছু না কিছু ভাবে এটা শেখাতেই থাকবে। বেশিরভাগ হয়তো কষ্ট দিয়ে বা জীবনে কিছু এমন ঘটনা ঘটিয়ে যেখান থেকে তুমি তোমার লাইফটাকে সম্পূর্ণ পাল্টে ফেলবে। আজকে এমনই একটা গল্প তোমাদের সাথে, একটা সেলফ রিয়েলাইজেশনের গল্প তোমাদের সাথে আমি শেয়ার করব, যেটা শোনার পর আমি মারাত্মকভাবে কানেক্ট করতে পেরেছি। কেন কি কোথাও না কোথাও আমি নিজের লাইফে এমন জিনিস এক্সপিরিয়েন্স করেছি। তো আজকের এই গল্পটা অবশ্যই এন্ড অবধি শুনো, কেন কি এই গল্পটা এই মুহূর্তে তোমার যাই কষ্ট চলছে সেই কষ্ট থেকে তোমাকে বার করতে পারে। তো নমস্কার, আমি সুমন্ত। আজ রাতে তোমাদের সাথে সুমন্ত থাকবে। বেশি কিছু করতে হবে না, জাস্ট হেডফোনটা নিজের কানে লাগিয়ে নাও আর এই গল্পটা শোনো। আশা করছি খুব ভালো লাগবে। আর একটা ছোট রিকোয়েস্ট করবো, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলের সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। মা আসছে, এবং মা যখন আসে তখন সত্যি আমাদের মনের ভেতরে যত কষ্ট আছে, আমাদের লাইফে যাই চলছে না কেন, সব কিছু আমরা সাইডে রেখে শুধু মাকে দেখি আর আমাদের জীবন পাল্টে যায়, আমাদের সময় পাল্টে যায়, মনটা খুশিতে ভরে যায়। সারা বছর আমরা অপেক্ষা করি যে কখন মা আসবে। আশা করছি এই বছরের পুজোটা তোমাদের সবার ভালো কাটবে। আর আজকের এই গল্পটাও কোথাও না কোথাও মায়ের সাথে রিলেটেড। এটি একটি মেয়ের গল্প। এই মেয়েটি আমাকে বেশ অনেকদিন আগেই ফোন করেছিল, গল্পটা পেন্ডিং ছিল, ভেবেছিলাম যে পুজোর সময় শেয়ার করব। তো মেয়েটি একটা রিলেশনশিপে ছিল 5 বছর ধরে, অনেকই স্ট্রং রিলেশনশিপ, সাথে ঘুরতে যাওয়া, আড্ডা দেয়া, কাজ করা, একই অফিসে একসময় ওরা কাজ করত। প্রথম 3টে বছর তারা একই অফিসে কাজ করেছে। তো অনেকটাই ক্লোজনেস, অনেক স্বপ্ন সাথে তারা দেখেছিল, বলতে পারো মেয়েটা দেখেছিল, হয়তো ছেলেটা দেখেনি। তো খুব ভালো রিলেশনশিপ ছিল, অনেক স্ট্রং রিলেশনশিপ ছিল। 3 বছর বাদেই যখন ওরা অফিস থেকে আলাদা হলো, ওরা প্রথমে একই অফিসে কাজ করত, দেন কিছু সার্কামস্ট্যান্সেসের জন্য মেয়েটাকে জবটা ছাড়তে হলো, মেয়েটা অন্য কোম্পানি জয়েন করলো। তো ওখান থেকেই মেয়েটা অনেকবারই ছেলেটাকে জিজ্ঞেস করেছে যে তাহলে আমরা ফিউচার নিয়ে কি ভাবছি, বা আমরা কবে বিয়ে করব বা এরকম। তো ছেলেটা বিয়ের কথা শুনে একটু জিনিসগুলোকে অ্যাভয়েড করতো।
অত মন খুলে বলতো না বা অত সিরিয়াসলি বলতো না। তো মেয়েটার একটু একটু হলে ডাউট হচ্ছিল। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানো তো, তোমার যে মন আছে না, তোমার মন তোমাকে মিথ্যে কথা বলে না। তোমার মন তোমাকে বুঝিয়ে দেবে যে এই মানুষটা তোমাকে ভালোবাসে কি ভালোবাসে না। কিন্তু অনেক সময় কি হয় জানো তো, আমরা না নিজের মনকে চেপে রাখি, ওকে বলতে দিই না, আর নিজে একটা কিছু ভেবে নিয়ে মনের উপরে সেটাকে চাপিয়ে দিই। কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের মন আমাদের সত্যি বলে। একটা মানুষ তোমাকে ভালোবাসে কি বাসে না সেটা জানার জন্যে আমার মনে হয় না যে তোমাকে কোনো অন্য থার্ড পার্সনকে জিজ্ঞেস করতে লাগে। তোমার মন তোমাকে বলে দেবে। তো মেয়েটা আমাকে বলছে যে আমি তখনও বুঝতাম, কিন্তু আমি বুঝেও বুঝতে চাইতাম না। কি করব, ওর অভ্যেস হয়ে গেছিল, আর আমি ওকে সত্যি ভালোবাসতাম। ওর সাথে থাকার অভ্যেস হয়ে গেছে, এত স্বপ্ন দেখে ফেলেছি। 5 বছর তো কম হয় না, অনেকটাই হয়। অনেক দিন সাথে সাথে কাটিয়েছি। ও বলল যে দাদা, এই 5 বছর জবের থেকে ওর সাথে আমার রিলেশনশিপ শুরু হয়েছে, আমার বাড়িতেই দুর্গাপুজো হয়। আমার বাড়িতে প্রচুর লোকেরা আসে। ও সরি, ভুল বললাম, ওর বাড়িতে না, ওর মাসির বাড়িতে পুজো হয়। সরি, একটু ভুলে গেছিলাম। ওর মাসির বাড়িতে পুজো হয়। যাই হোক, সেটা ম্যাটার করে না কার বাড়িতে হয়, বাট বেসিক্যালি ওদেরই বাড়ির পুজো। তো বাড়িতেই দুর্গাপুজো হয়। বললো কি দাদা, গত 5 বছরে আমি একটাও পুজো নিজের বাড়িতে অ্যাটেন্ড করিনি। আমি এতটাই ওর সাথে ব্যস্ত হয়ে গেছিলাম। 1-2 বছর তো আমি কলকাতার বাইরেই চলে গেছিলাম আমরা ঘুরতে, ফ্রেন্ডসরা মিলে পুজোর সময়। বাড়ির পুজোতে, মাসির পুজো, যেখানে ছোটবেলার থেকেই মাসির বাড়িতে আমরা যেতাম পুজো অ্যাটেন্ড করতে, আগের থেকে একদম চতুর্থীর থেকে ওখানেই পুরো একদম একাদশী অবধি ওখানেই থাকতাম। তারপর আবার লক্ষ্মী পুজোতে যেতাম। এই জিনিসগুলো কোথাও না কোথাও আমার জীবন থেকে চলেই গেছিল। ও আসার পর থেকে আমি এতটা ওর প্রতি ইনভেস্টেড হয়ে গেছি, যেটা আমরা বেশিরভাগ মানুষই ভুল করি। ভালোবাসা এতটুক হয়, প্রথম শুরু হয়, আমরা এমন দেখাই যেন সে আমার জন্মের সাথী, অনেক জন্মের সাথী, ওই আমার সব কিছু, এটা প্রথমেই আমরা করে ফেলি। তাই জন্য এই প্রবলেমসগুলো হয়। যাই হোক, তো বললো দাদা আমি একটাও পুজো অ্যাটেন্ড করতাম না। তাছাড়া ছোটবেলার থেকেই আমি খুব নাস্তিক টাইপের, মানে আমার ভগবানের প্রতি বিশ্বাস বা এইগুলো খুব একটা কিছু নেই। তো বেশিরভাগই আমি জাস্ট যেতাম পুজোতে মজা করতে। আমার কাজিনসরা, অনেক কাজিনস আছে, সবাই মিলে আড্ডা মজা এগুলোই করতাম। কিন্তু যবে থেকে ও আমার লাইফে এসছে আমি এগুলো বন্ধ করে দিয়েছিলাম। 5টা বছর আমি পুজো অ্যাটেন্ডই করিনি সেইভাবে নিজের বাড়িতে, আর 2 বছর তো আমি ছিলামও না। আর এই বছর যখন ও গল্পটা বলছে, গত বছরের কথা বলে, গত বছরও এরকমই প্ল্যান ছিল যে পুজোতে ও বেরিয়ে যাবে, ঘুরতে যাবে। এবার ওদের প্ল্যান ছিল যে ও আর ওর বয়ফ্রেন্ড একা পুজোতে বেরোবে, নর্থ বেঙ্গলের দিকে ঘুরতে যাবে আর কি। টিকিটও কাটা ছিল। কিন্তু এর মধ্যেই তাদের মধ্যে বিশাল ঝগড়া হয় ফিউচার নিয়ে। যখন ও বলে যে দেখো, এই বছর আমি ডিসাইড করেছি নিজে মা বাবাকে বলবো। মা বাবা তো জানে, অনেকটাই জানে, কিন্তু মা বাবাদের ক্লিয়ারলি বলবো কেন, তারাও জিজ্ঞেস করছে, আমাদেরও আজ নয়তো কাল তো আমরা বিয়ে করবোই, তো সেটাকে আর দেরি করে কি লাভ। তখন ছেলেটা ওকে অনেক ক্যারিয়ারের এই অজুহাত দিল। তখন বললো যে আমি তো লাস্ট 2-3 বছর ধরে তো এই ক্যারিয়ারের জিনিসগুলো তো দেখছি, যথেষ্ট আমাদের বয়স হয়েছে, তুমি তো ক্যারিয়ারে ভালোই এগোচ্ছ, তো আমার সাথে বিয়ে করলে ক্যারিয়ারে তোমার কি প্রবলেম হয়ে যাবে। বেসিক্যালি সে করতে চাইছে না, এটা বোঝাই যাচ্ছে। সে কখনই তাকে বলেনি যে আমি তোকে বিয়ে করবো। মেয়েটা নিজে আমাকে বলেছে যে কখনোই আমাকে বলেনি যে আমি বিয়ে করব। কিন্তু মেয়েটা অনেক কিছু ভেবে নিয়েছে। আমি বলবো না যে এখানে মেয়েটার দোষ বলবো না, আমরা ভালোবাসা এরকম করি, কিন্তু তোমাকে বুঝতে হবে, তুমি একটা স্বপ্ন দেখে ফেলছো উইদাউট এনি ক্ল্যারিটি, দেন দ্যাট ইজ ইউর প্রবলেম। ছেলেটার তো দোষ আছেই, ছেলেটা ওকে বলতেই পারে যে আমি তোমাকে কখনই বিয়ে করব না, কিন্তু সেও বলেনি। সেটা তার কর্মা, সেটা তো ঘুরে তার কাছে আসবেই। তো যাই হোক, এবার বিষয়টা হচ্ছে যে
শেষমেশ ওদের মধ্যে অনেক ঝগড়া হয়। ছেলেটা ওকে মুখের উপরেই বলে দেয় যে আমি বিয়ে করব না। ঝগড়া হওয়ার পর অনেক কিছু হওয়ার পর বলেছে আমি বিয়ে করব না বিকজ আমার তোর সাথে সেরকম আন্ডারস্ট্যান্ডিং নেই। আমি ভেবেছিলাম, ওয়েট করে দেখেছিলাম যে দেখি যদি সব কিছু ঠিক হয়, কিন্তু তোর সাথে আমার সেরকম আন্ডারস্ট্যান্ডিং নেই, তোর সাথে আমার কথাই ঝগড়া লাগে, অনেক কথা বলে, যাই হোক মেয়েটাকে অনেক ডিসরেসপেক্ট করে, অনেক বাজে বাজে কথা বলে ওকে সত্যি অনেক হার্ট করেছে। মেয়েটা খুব কষ্ট পেয়েছে, ওর স্বপ্নগুলো ভেঙেছে। বলো দাদা আমি এতটাই ভেঙে পড়েছিলাম যে আমি ভেবেছিলাম যে আমি আর বাঁচবো না। কেন 5টা বছর তো অনেক কিছু আমি দেখে ফেলেছিলাম। মেয়েটা বললো যে আমারই হয়তো দোষ হয়েছে, আমি অনেক অনেক স্বপ্ন দেখে ফেলেছিলাম, এটা জানা সত্ত্বেও যে ওই স্বপ্নগুলো হয়তো কখনোই পুরো করবেন না। এবার বিষয়টা হচ্ছে পুজোর ঠিক আগে আগে যেহেতু ওদের ঘুরতে যাওয়ার কথা ছিল, ও ছেলেটাকে আবার ফোন করেছে। ওরা দাদা আমরা না যখন কারোর উপরে সম্পূর্ণ নির্ভর হয়ে যাই, প্রেমের ব্যাপার নয়, এটা ভালোবাসা ছিল না। এটা আমাকে বললো যে এটা আমার হয়তো ভালোবাসা ছিল না, আমি জাস্ট ওর পিছনে পাগল ছিলাম, ওর খারাপ জিনিসগুলোকে দেখেও আমি ওর পিছনে পাগল ছিলাম। ওরা আমি ওকে ফোন করেছি, করে ওকে হাতে পায়ে জুড়ে ওকে বলেছি যে চল ঘুরতে চল, টিকিট কাটা আছে, আমি পুজোতে বাড়িতে থাকতে চাই না, আমি থাকতে পারবো না, চল, তোকে আমার সাথে ওরকম রিলেশনও রাখতে না, চল অ্যাজ এ ফ্রেন্ড তুই চল। ভাবো মানুষকে কতটা আমরা যখন কারোর প্রতি এতটা নির্ভর হয়ে যাই তখন কি অবস্থা হয় শুধু দেখো। নিজের সেলফ রেসপেক্টকে পুরো বেচে দিয়ে ও ছেলেটাকে ফোন করে বলছে যে আমার সাথে ঘুরতে চল, নাহলে আমি পারবো না থাকতে। ছেলেটা ওকে ব্লক করে দিয়েছে সম্পূর্ণভাবে। আগে একটা মেসেজ করে বলেছে যে আমাকে আর ফোন করবি না, আর আমি যাব না। মেয়েটা খুব কষ্ট পেয়েছে। মেয়েটা ডিসাইড করলো যে আমি বাড়িতে থাকতে পারবো না, এদের আমি ফেস করতে পারবো। এটা অনেক সময় হয় যখন আমরা খুব ডিপ্রেস হয়ে যাই, তখন আমাদের কারোর সাথে কথা বলতে ভালো লাগে না। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে যে তুমি যাই ভেবে নাও, ইউনিভার্সের কিছু আলাদা প্ল্যান আছে তোমার জন্য, আর হবে ওটাই যেটা ইউনিভার্স চাইবে। মেয়েটি ডিসাইড করলো যে ও একা একাই যাবে, সোলো ট্রিপ, ও ঘুরে আসবে, মাইন্ডটাকে ফ্রেশ করে আসবে। বিষয়টা হলো ষষ্ঠীর রাতে ওদের বেরানোর কথা ছিল। মেয়েটি ডিসাইড করলো যে ষষ্ঠীর রাতে বেরিয়ে যাবে, তো চতুর্থীতে মাসির বাড়িতে চলে যাই, 2 দিন ওখানে থাকি, যা হোক করে কাটিয়ে নেব। ও তো ভাবছে ওখানে গিয়ে খুব কষ্ট হবে, মাসির বাড়িতে থাকবো, এত লোকজন আসবে, লোকেরা কথা বলতে চাইবে, আমার কথা বলতে ইচ্ছে করছে না, প্লাস আমার ব্রেকআপ হয়ে গেছে, আমার কাজিনরা জিজ্ঞেসও করবে, আমি পারবো না, এত কিছু ফেস করতে পারবো না। তো মেয়েটি চতুর্থীতে চলে গেল সব জিনিসপত্র নিয়েই, যে ষষ্ঠীর রাতে বেরিয়ে যাবে। মেয়েটা আমাকে বলছে যে দাদা ষষ্ঠীতে যখন পুজো আরম্ভ হয়, সবাই আমরা সামনে গিয়ে বসেছি, কাজিনরাও এসছে, বলো চতুর্থী পঞ্চমী কাজিনদের সাথে বেশ ভালোই লাগছিল, ওটা খারাপ লাগছিল না যেরকম আমি ভেবেছিলাম। তারা এসছে, কেউ আমাকে আমার বয়ফ্রেন্ডের ব্যাপারে কিছু জিজ্ঞেস করেনি, তারা এসছে, তারা তো এটাই আশ্চর্য যে আমি পুজোতে এসছি। প্রত্যেকবারই আসি কিন্তু থাকি না, ওই ব্যাগ ফ্যাগ রেখে বেরিয়ে যাই। এবার আছি, সবার সাথে দেখা প্রায় 5 বছর বাদেই, অ্যাকচুয়ালি একই শহরে আমরা থাকি, আমার ভাই বোন সব, কারোর সাথে দেখা হয় না। তো তাদের সাথেই বেশ গল্প টল্প হইলো, তো 2 দিন খুব ভালো লাগছিল। ওদের বললাম যে ষষ্ঠী রাতে বেরিয়ে যাবো, ওরা বলে যাস না, এতদিন পরে এসছিস, আছিস, থাক। আমি তো পুরো শিওর ছিলাম যে আমি বেরোবো। বলো ষষ্ঠীর দিন যখন পুজো শুরু হলো না দাদা, এবার আমাদের বাড়িতে মূর্তিটা বেশ বড় আনা হয়েছে। এবার একটু বড় করে পুজোটা হচ্ছিল কোনো কারণে। বলো আমি এমনি মূর্তিটা আছে না, আমি সামনে একদম বসেছি, তাই মাকে দেখছি, খুব সুন্দর মূর্তিটা বানিয়েছিল, একদম সাদা, পুরো সাদা রঙের পুরো জুয়েলারিজ যেটা থাকে সেটা। ওটা মায়ের চোখের দিকে দেখছিলাম। দাদা বিশ্বাস করবে না, আমার কিছুক্ষণের মধ্যে না এটা মনে হলো যে মায়ের এই চোখটা না আসল, একদম আসল চোখ মনে হচ্ছে। আর আমার মনে হচ্ছে যে মা আমার দিকেই দেখছে।
মা আমার দিকে তাকিয়ে আছে, এরকম আমি নিজের জীবনে কখনোই, মেয়েটার বয়স 32 বছর, বললো আমি এই 32 বছরে আমি নিজের জীবনে কখনোই ফিলই করিনি যে একটা মূর্তির মধ্যে একটা প্রাণ আছে। বলছে মা আমার দিকে না তাকিয়ে আছে, আর আমার ঠিক এমন মনে হচ্ছিল যে আমি এনার সাথে আমার সম্পর্ক আজকের নয়, মানে দুর্গা মার সাথে বা এই শক্তিটার সাথে আমার সম্পর্ক আজকের নয়, এই সম্পর্ক অনেক পুরনো। বলছে যখন অস্ত্রগুলো তার দেখছি না, তার দিকে যখন তাকিয়ে আছি, যখন দেখছি ভাবছি যে সেই অস্ত্রগুলো সে আমাকে দিচ্ছে ওই ছেলেটার সাথে লড়ার জন্য না, নিজের সাথে লড়ার জন্য। আমি ভেতরে একটা পাওয়ার ফিল করছি নিজে, আমার চোখ থেকে জল বেরোচ্ছে। আর আমার কাজিনরা আমাকে দেখছে, তারা আমাকে কেউ কিছু বলেও নি, জিজ্ঞেসও করেনি, তারা হয়তো অলরেডি জানে, বোঝে, তাই জন্য তারা কখনই পুজোতে কলকাতার থেকে বাইরে যায়নি, তারা সবসময় পুজো অ্যাটেন্ড করেছে, শুধু আমি করিনি। আর তারাও বুঝতে পেরেছে যে আজকে আমি রিয়েলাইজ করছি সেটা যেটা এরা অনেক আগে রিয়েলাইজ করেছে। তো দাদা আমার চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে, আর অটোমেটিকলি না আমার হাতটা এরকম বুকের দিকে চলে এসছে, আমি এমনি করে জড়িয়ে চুপচাপ আমি দেখছি তাকে। মেয়েটা আমাকে বললো যে তোমার সাথে আমি এই গল্পটা এই জন্যই শেয়ার করছি বিকজ তোমার আমি অনেক স্পিরিচুয়াল ভিডিও দেখেছি যেখানে তুমি ঈশ্বরের কথা বলো, ইউনিভার্সের কথা বলো, তাই ভাবলাম যে এই গল্পটা তোমার সাথে শেয়ার করি। মেয়েটি তারপরে বললো যে কিছুক্ষণ পরে আমি আবার নর্মাল হলাম, মুখে আমার একটা স্মাইল ছিল। আর বিশ্বাস করো বলছিল মেয়েটা যে আমি জানি না এরকম অন্য কারোর সাথে হয়েছে কিনা বা তুমি এরকম ফিল করেছো কিনা দাদা, বাট ওই কিছুক্ষণ, ওই যে কিছু মুহূর্ত, ওই যে 10-15 মিনিট যে আমি পুরো পজ হয়ে বসেছিলাম, ওই 10-15 মিনিট আমার সব কষ্ট দূর করে দিয়েছে, আমাকে রিয়েলাইজ করেছে যে আমি কে। আমার নিজের উপর একটু লজ্জা লাগছিল যে আমি একটা এরকম মানুষের জন্যে আমি নিজেকে বেঁচে দিয়েছি। আমি এদের সবাই, আমার এই কাজিন, ভাই, বন্ধু, এদের সবাইকে সরিয়ে শুধু তাকে পাত্তা দিয়ে গেছি, এটাই তো আমার সবচেয়ে বড় ভুল। বললো দাদা সেই দিনটা আমি কখনোই ভুলবো না, এত ভালো কেটেছে। তারপরে কেউ আমাকে জিজ্ঞাসা করেনি যে তুই কাঁদছিলিস কেন, আমি জানতামই না আমার কাজিনসরা এত ম্যাচিওর, তারা এত আন্ডারস্ট্যান্ডিং। এই ফ্যামিলি, এই পরিবার, এই বন্ধু বান্ধব, এই কাজিনকে ছেড়ে আমি ওর সাথে ঘুরতে যেতাম। বললো দাদা আমি ভুলেই গেলাম যে আমার রাতের ট্রেন ছিল, আমার যাওয়ার কথা ছিল, আমি ভুলেই গেছি। রাত্রিবেলা আমাকে আমার কাছে, কিরে তুই গেলি না? বললো দাদা সত্যি জীবন পাল্টে যায়, আর কিভাবে যে পাল্টায় আমি জানি না। কারোর সাথে এরকম হয়েছে কিনা যে এক রাতে আমি রিয়েলাইজ করলাম, এক রাতে আমি মুভ অন করে গেছি। বিশ্বাস করো তারপরে আমার ওকে ভেবে কষ্ট হতো না, হ্যাঁ একটু মিস ডেফিনেটলি করতাম, কেন কি মানুষ একবারে তো সবকিছু ঠিক হয় না, উইকেন্ডস গুলোতে মিস করতাম, কিন্তু এগুলো বেশি দিন চলেনি। যখন মিসও করতাম তখনও ভাবতাম ঠিক আছে। আর আমার কাজিনরা আমাকে এত সাপোর্ট করেছে, আমি নিজের কাজিনদের পরে বললাম, দশমীর দিন ওদের বললাম যেরকম একটা হয়েছে, তারা বললো যে আরে কোনো ব্যাপার না, আমরা যাব ঘুরতে, চল প্ল্যান করবো। আমরা প্ল্যানও করলাম, তারপরে ডিসেম্বরে শিলং যাব। ব্যাস কয়েক মাসের মধ্যেই সব কিছু একদম নর্মাল। নর্মাল তো সেই দিন থেকেই হয়ে গেছিল, বাট 2-3 মাসের মধ্যে ওর পুরো অস্তিত্বটাই আমার ভেতর থেকে চলে গেছে। ও জাস্ট একটা নর্মাল পার্সন আমার জন্য, নর্মাল পার্সন। মানে ও আমার সাথে বললো, কথা এখনো হয়নি, বললো আজ প্রায় 4 মাস না 5 মাস হয়ে গেছে, বললো যে কোনো কথা ওর সাথে আর হয়নি। নিশ্চয়ই কোনো না কোনো দিন জীবনে তো হবে, কোনো না কোনো দিন নিশ্চয়ই হয়তো কন্ট্যাক্ট করবে, কেন ওকে আনব্লক করে রেখেছে, মেয়েটাকে আনব্লক করে দিয়েছে বললো। তো বললো আমার প্রোফাইলেও আছে, কখনো ওর কোনো পোস্ট শেয়ার করে। তো আমার ভেতরে কিছুই হয় না, আমি কিছুই ফিল করি না, আমি দেখিও না যে ও কি পোস্ট শেয়ার করলো বা ও কি করছে বা কি ছবি লাগালো, কিছুই না। ওর আগেকার যা মেসেজেসগুলো ছিল আমি সব ডিলিট করে দিয়েছি। ওর আর আমার যে ফটোসগুলো আছে ওইগুলো এখনো আছে, বাট আমি কখনোই দেখি না, হিডেন করা আছে আমার ফোনে, কোনোদিনও দেখি না, ইচ্ছেও হয় না।
আর একদিন হয়তো সেগুলোকে আমি ডিলিট করে দেবো বা ওটাকে নর্মালি রাখবো, কোনো অসুবিধা, কারণ ওইগুলো আমাকে কোনো এফেক্টই করছে না। আমি খালি এটাই ভাবছি, মানে মেয়েটা বলছে, আমি খালি এটাই ভাবছি যে আমি 32 বছর সত্যি কিছুই শিখিনি, এই মানুষটা আমাকে এসে শিখিয়ে গেছে, যেটা আমি প্রথমে বললাম যে কষ্ট দিয়ে সে তো আমাকে শিখিয়েছে। এটা খুব দরকার ছিল। আজকে এই গল্পের মাধ্যমে আমি একটা জিনিস, যেটা আমিও নিজের লাইফে রিয়েলাইজ করেছি, সেটা হচ্ছে যে ভগবান সত্যি আমাদের ভেতরেই আছে। উনি সব সময় ছিলেন, তোমাকে পুজো পাঠ কিচ্ছু করতে হবে না। মানে আমি যে শেয়ার করছি, তুমি করতে চাইলে করতে পারো তোমার মনের খুশির জন্য, সেটা আমি বলছি না, বাট ভগবান আমাদের ভেতরেই আছে। বাস এটাকে বোঝাটাই সব থেকে ডিফিকাল্ট, বা বলতে পারো ভাগ্য, তোমার কর্ম। যখন তোমার রাইট টাইম আসবে তুমি রিয়েলাইজ করবে যে উনি সবসময় ভেতরেই আছে। সেদিন তোমার আর কোনো মানুষের উপরে রাগ উঠবে না। আমরা সবাই ওনারই পার্ট, আমরা সবাই ওনারই পার্ট, জাস্ট আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট রূপ, ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার, বাট আমাদের গোড়াটা, আমাদের রুটটা সেম। যেটা যেদিন তুমি এটা রিয়েলাইজ করে নেবে, সেদিন তোমার লাইফ পাল্টে যাবে। সেদিন তুমি বুঝতে পারবে যে লাইফটা আমরা নিজের চোখের সামনে দেখছি, দিস ইজ জাস্ট অ্যান ইলুশন, দিস ইজ নাথিং বাট অ্যান ইলুশন, আর কিছু না, এটা একটা ভ্রম। আশা করছি গল্পটা তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করে দিও এবং আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করো। আর একটাই কথা বলবো, পুজো খুব ভালো কাটিও, সব কষ্ট, দুঃখ, প্রবলেমস সাইডে রেখে নিজের প্রিয়জনদের সাথে পুজো কাটাও, খুব মজা করো, আড্ডা দাও। এই 5টা দিন সব কিছু ভুলিয়ে লাইফটাকে আনন্দের সাথে কাটাও। সবাই খুব ভালো থেকো, সবার পুজো খুব ভালো কাটুক। শুভ শারদিয়া।